এক শনিবারের দ্বিপ্রহরে নবীন কুমারের ঘুম ভেঙে গেল কিছু নারী কণ্ঠের কলকোলাহলে। প্রতি শনিবার বিকেলের দিকে তাকে গুরুতর কর্মে ব্যস্ত থাকতে হয়। তাই আহারাদির পর সে খানিকটা নিদ্রা সাধনা করে নেয়। হিন্দু কলেজের পাঠ সাঙ্গ করার আগেই কলেজ ছেড়ে দিয়েছে নবীন কুমার। ক্লাসে শান্ত হয়ে বসে থাকা কিংবা শিক্ষকদের শাসন মান্য করা তার ধাতে সয় না। সে অতি মেধাবী এবং তার স্মৃতিশক্তি খুব প্রখর। অন্য ছাত্ররা যা 7 দিনে শেখে তা নবীন কুমার একদিনেই রপ্ত করে নেয়। সুতরাং বাকি দিনগুলি যে সে ক্লাসের মধ্যে দুষ্টুমি করবে তাতে আশ্চর্য হবার কি আছে। কলেজ ছেড়ে দিয়ে সে বাড়িতে একটি ক্লাব স্থাপন করেছেন। তার নাম বিদ্যা উৎসাহিনী সভা। বিশিষ্ট জ্ঞানী, গুণী ও চিন্তাবিদরা এখানে এসে দেশ, কাল, সমাজ ও সাহিত্য সম্পর্কে বক্তৃতা করেন। কলেজে শিক্ষকদের বাঁধা ধারা লেকচারের চেয়ে তা অনেক বেশি ভাবগর্ভ ও শিক্ষাপ্রদ। নবীন কুমার নিজেও 2-1 দিন শনিবার কয়েকটি স্বলিখিত প্রবন্ধ পাঠ করে শ্রোতাদের বিষম চমকে দিয়েছে। 14 বর্ষীয় এক কিশোরের মুখ থেকে এমন সুচিন্তিত কথাবার্তা কেউ আগে কখনো শোনেনি। সকলে নবীন কুমারকে ধন্য ধন্য করে। তাতে তার আত্মা অভিমানে সুরসুরি লাগে, তার ললাটে গর্বিত আলো ঝলসায়। বিদ্যোৎসাহিনী সভা এখন নবীন কুমারের ধ্যান জ্ঞান। বৎসরাধিক কাল ধরে সভা নিয়মিত চলছে। নারী কণ্ঠের সুরেলা গোলমাল শুনে নবীন কুমার বেরিয়ে এলো নিজ কক্ষ থেকে। 2 বছর আগে নিরুদ্দিষ্ট গঙ্গানারায়ণকে মৃত বলে ধরে নেওয়ায় তার শয়ন ঘরটিও এখন নবীন কুমার ব্যবহার করে। শব্দ আসছে সেখান থেকে। সেখানে উকি দিয়ে নবীন কুমার এক বিচিত্র দৃশ্য দেখল। কৃষ্ণভামিনীর মৃত্যুর 1.5 বছর পর নবীন কুমার দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেছে। এই সময়ে তার বিবাহে মতি ছিল না। সভা নিয়েই সে মত্ত হয়েছিল, কিন্তু বিধুশেখরের প্ররোচনায় জননী বিম্ববতী তাকে নিয়মিত পীড়াপিড়ি করেছিলেন। তাই শেষ পর্যন্ত নবীন কুমার বিবাহে সম্মতি দিয়েছে এক সময়। কৃষ্ণভামিনীরই এক সম্পর্কীয়া ভগিনী অপর এক বসু পরিবারের কন্যা সরোজিনী এ বাড়িতে এসেছে নববধূ হয়ে। প্রথম বিবাহের পর বালক দশা থেকে সদ্য কৈশোরের উত্তীর্ণ নবীন কুমার যেমন স্ত্রীকে নিয়ে মেতে উঠেছিলেন, দ্বিতীয় বিবাহের পর সেরকম কিছুই হয়নি। তখন বাড়ির বাইরের জগতের সঙ্গে নবীন কুমারের বিশেষ পরিচয় ছিল না। তাই এক নতুন বালিকাকে সে খেলার সঙ্গিনী পেয়ে খুশি হয়েছিল। এখন শহরের বহু গণ্যমান্য ব্যক্তির সঙ্গেই নবীন কুমারের পরিচয় হয়েছে। তার বয়স এত কম হলেও আচরণের ভারিক্কিপনায় সে নিজেও একজন সম্ভ্রান্ত ব্যক্তি হিসেবে গণ্য। সভার বিশেষ সুনাম হয়েছে। দেশের বিভিন্ন সংবাদপত্রে এ সভার বিবরণ প্রকাশিত হয়। এখন বাড়ির চেয়ে বাইরের টানই বেশি। তাই দ্বিতীয় স্ত্রীর সঙ্গে নবীন কুমারের ভালো করে পরিচয়ই হয়নি। মাতৃশনির বন্ধে বিবাহ করতে করেছে, আর যেন তার কোনো দায় নেই। স্ত্রী থাকে অন্দরমহলে, তার মায়ের কাছে। দুপুরে নবীন কুমার যখন খেতে বসে তখন বিম্ববতীর আজ্ঞায় বালিকা সরোজিনী একটি ঝালর বসানো পাখা দিয়ে স্বামীকে হাওয়া দেয়। সেই সময়টিতেই যা নবীন কুমারের সঙ্গে সাক্ষাৎ হয় তার দ্বিতীয় পত্নী। কৃষ্ণভামিনীকে নবীন কুমার জোর করে রাত্রে নিজ শয্যাতে নিয়ে শুতো। যদিও কোনো প্রকার যৌন চেতনা তার তখন জাগেনি। খেলার সঙ্গিনীকে সে যেন নিদ্রার মধ্যেও ছাড়তে চাইতো না। সরোজিনী সম্পর্কে তার সে আগ্রহ নেই। বিম্ববতীও অল্প বয়সী বধূকে রাত্রে ছেলের কাছে পাঠান না। নবীন কুমার দেখল 5-6টি বালিকাকে নিয়ে সরোজিনী সেই দুপুরে পুতুল খেলায় মেতেছে। সরোজিনী সমেত আর সবকটি বালিকারই বয়স 9-10 বৎসরের মধ্যে। শুধু একজন একটু বড়, সে বোধহয় 12 বর্ষীয়া হবে। প্রথমেই নবীন কুমারের বুকের মধ্যে ধক করে উঠল। তার মনে পড়ে গেল কৃষ্ণভামিনীর কথা। কৃষ্ণভামিনীর মৃত্যুর পর প্রথম কয়েকদিন নবীন কুমার খুব কান্নাকাটি করেছিল। তারপর আর অনেকদিন তার কথা মনেই পড়েনি। ঠিক যেন একই দৃশ্য। এই বাড়িতে কৃষ্ণভামিনী তার সখীদের সঙ্গে দুপুরবেলা পুতুল খেলতে বসতো। কয়েকবার নবীন কুমারও যোগ দিয়েছে সেই খেলায়। এখনো বালিকারা সেই রকম পুতুল নিয়ে বিয়ে বিয়ে খেলছে। শুধু এর মধ্যে কৃষ্ণভামিনী নামে সেই চঞ্চলা মুখরা বালিকাটি নেই। সে হারিয়ে গেছে কোনো মহাশূন্যে। নবীন কুমার সে ঘরে প্রবেশ করতেই সব মেয়েরা আড়ষ্ট হয়ে গেল। খেলা বন্ধ করে সবাই এমনভাবে মাটির দিকে মুখ নিচু করে রইল যেন নবীন কুমার এক মহামান্য গুরুজন। তার সামনে তারা কোনো গুরুতর দোষের কাজ করে ফেলেছে। পৃথিবীটা সম্পূর্ণভাবে পুরুষের দখলে হলেও সংসারে অন্দরমহলে নারীদের একটা সাবলীল অধিকার বোধ থাকে। সরোজিনী তার সখীদের ভয় ভাঙাবার জন্য বলে উঠল, আমরা পুতুল খেলছিলুম, দরজা বন্ধ করে দিচ্ছি, তাহলে আর কোনো গোলমাল হবে না। নবীন কুমার তাদের অভয় দান করে বলল, না, তোমরা খেলো না,
আমি দেখতে এলুম। নবীন কুমারের হঠাৎ ইচ্ছে হলো 2 বছর আগের দিনগুলিতে ফিরে যেতে। ওদের সঙ্গে বসে সেও কি পুতুল খেলতে পারে না? সন্ধ্যাকালে জ্ঞানীগুণীর আসরে যাকে পাণ্ডিত্যপূর্ণ ভাষণ দিতে হবে, তার পক্ষে দুপুরবেলা বালিকাদের সঙ্গে পুতুল খেলা কি দোষের? যে বালিকাটির বয়স কিছু বেশি, সে বসেছিল খানিকটা দূরে একটি মোড়ার উপর। অন্যরা সবাই গালিচার উপর অনেকগুলো পুতুল ছড়িয়ে বসেছে, সুন্দর সুন্দর সব কাজ করার পুতুল, তাতে আবার উত্তম সিল্কের পোশাক পরানো। মোড়ার উপর বসা বালিকাটি সব দিক থেকেই অন্যদের চেয়ে পৃথক। তার গায়ের রং গোলাপ বর্ণ, তার চোখের মণি দুটি নীল। তার দিকে এক পলক তাকিয়ে নবীন কুমারের কেমন যেন চেনা চেনা মনে হলো, কিন্তু আগে কোথায় কখন দেখেছে ঠিক স্মরণে এলো না। সেই মেয়েটি অন্যদের মতো ভয় পায়নি, সরাসরি চোখ ফেলেছে নবীন কুমারের দিকে। নবীন কুমার সরোজিনীর পাশে বসে পড়ে বলল, আমাকে তোমাদের খেলায় নেবে? ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে, আমি ভালো ঘটকালি করতে পারি। সরোজিনী বলল, হুমা, বেটা ছেলেরা আবার এই খেলা খেলে নাকি? এ তো আমাদের খেলা, ছেলে মেয়ের বিয়ে নয়, আমরা সাবিত্রী সত্যবান খেলছি। মোড়ার উপর বসা হলুদ রেশমি শাড়ি পরা মেয়েটি এবার বলল, ওলো সরোজিনী, তোর বর মেয়েও সাজতে পারে, বল না এক্ষুনি শাড়ি পরে সাজবে। নবীন কুমার চমকিত হয়ে মেয়েটির দিকে তাকালো এবং সঙ্গে সঙ্গে তার মনে পড়ে গেল এই মেয়েটি ছিল কৃষ্ণভামিনীর মিতেনি। এ প্রায়ই কৃষ্ণভামিনীর সঙ্গে পুতুল খেলতে আসতো। একদিন সত্যিই নবীন কুমার শাড়ি জড়িয়ে নারী সেজে কৌতুক করে ওদের সঙ্গে খেলায় যোগ দিয়েছিল। কি যেন নাম মেয়েটির? স্মৃতি ফিরে আসার সঙ্গে সঙ্গে নবীন কুমারের মনে খানিকটা ক্রোধেরও উদ্রেক হলো। সেই মেয়েটির শ্বশুরালয়ে গিয়ে একদিন অপমানিত হতে হয়েছিল নবীন কুমারকে। সে এক হতচ্ছাড়াদের বাড়ি, কেউ কোনো সহবত জানে না, এমনকি ভৃত্যগুলো পর্যন্ত অতিবদ। এই মেয়েটি আবার এই বাড়িতে এসেছে কোন সুবাদে? নবীন কুমার তাকে গম্ভীরভাবে জিজ্ঞেস করলো, তোমায় তো আগে দেখেছি, তোমার নাম কি জানো? মেয়েটি তার ওষ্ঠে অস্পষ্ট হাসির রেখা এঁকে সামান্য কৌতুক, সামান্য বিদ্রুপ মিশিয়ে উত্তর দিল, মনে নেই? এরই মধ্যে ভুলে গেছেন? আমার নাম বনজোছনা। অন্য মেয়েরা সকলেই বিস্মিতভাবে তাকালো ওই মেয়েটির দিকে। একজন বলল, ওমা, কুসুম দিদি, তোমার আবার ওই নাম হলো কবে থেকে? কৃষ্ণভামিনীর সখী কুসুম কুমারী স্থির দৃষ্টিতে চেয়ে আছে নবীন কুমারের দিকে। নবীন কুমারের এই কথাও মনে পড়ল, সে কুসুম কুমারীর নাম বনজোছনা সেই রেখেছিল। এর মধ্যে মেয়েটি বেশ বড় হয়ে গেছে, তবু এই বালিকার প্রতি তার মন প্রসন্ন হলো না। সরোজিনী ফিক করে হেসে ফেলে বলল, কুসুম দিদি, তুমি কি করে জানলে আমার বর মেয়ে সাজতে পারেন? সত্যি পারেন, কিন্তু আমি নুকিয়ে নুকিয়ে দেখেছি। কুসুম কুমারী বলল, ওমা, সে কি কথা, তোর বর মেয়ে সাজেন আর তুই নুকিয়ে দেখিস? এমন তো কখনো শুনিনি। অন্য বালিকারা একেবারে হেসে গড়িয়ে পড়ল। সরোজিনী বলল, হ্যাঁ গো, উনি বেনারসি শাড়ি পরেন, মায়ের কাছ থেকে সোনার জুড়ি বসানো একটা লাল বেনারসি চেয়ে নিয়েছেন। অন্য বালিকারা তেমনি হাসতেই লাগলো। আর কুসুম কুমারী হাসি চেপে জিজ্ঞেস করলো, হ্যাঁ গো মিতিনির বড় বর, এসব কি শুনছি? আপনি রোজ লাল বেনারসি পরেন? কয়েকটি নারী, হোক তারা বালিকা, যদি একজন পুরুষকে ঘিরে ধরে কৌতুক করতে শুরু করে, তখন সেই পুরুষের অবস্থা বড়ই শোচনীয় হয়। বহু যুদ্ধে জয়ী বীর পুরুষরাও এইরকম অবস্থায় কাবু হয়ে পড়েন। নবীন কুমার আফসোস করতে লাগলেন, কেন সে এই ঘরে এই সময় এলো? যদিও বা এলো, কেনই বা এদের সঙ্গে পুতুল খেলায় যোগ দিতে চাইলো? তার একবার ইচ্ছে হলো লাথি মেরে সব পুতুলগুলো তছনছ করে দেয়, কিন্তু এই দুষ্ট মেয়েগুলো বুঝি তাতেও হাসবে। সে রোষক শায়িত নেত্রে নিজের স্ত্রী সরোজিনীর দিকে চাইল, কিন্তু সরোজিনীর এদিকে দৃষ্টিই নেই। ওই ছোট্ট লাজুক মেয়েটি যে এত কথা বলতে পারে, তাও তো নবীন কুমারের জানা ছিল না। সরোজিনী বলল, আমাদের বাড়িতে যে থিয়েটার হবে গো, রোজ মওলা হয়, আমি অমনি চুপটি করে দরজার ফাঁক দিয়ে দেখেছি। মা বারণ করেছিলেন, তবু আমি নুকিয়ে নুকিয়ে দেখে আসি। একটি মেয়ে সরলভাবে জিজ্ঞেস করলে, থিয়েটার কি ভাই? সরোজিনী বলল, ওই যে রামলীলে কেষ্টযাত্রা হয় সেই রকম, তবে পান্তির পাট কিংবা ধোপার মাঠে হবে না, আমাদের ঠাকুর দালানে হবে, মেরব বাঁধা হবে। কুসুম কুমারী বললে, সাহেবদের যাত্রাকে বলে থিয়েটার,
আপনারা বুঝি ইংরেজি যাত্রাপালা করবেন? নবীন কুমার এবার এই সব অবোধ অশিক্ষিতা বালিকাদের জ্ঞান দান করার জন্য কণ্ঠস্বর গাঢ় করে বলল, শুধু সাহেবরা কেন, আগেরকার কালে আমাদের রাজা মহারাজাদের আমলেও নাটকের অভিনয় হতো, সংস্কৃত নাটক। আমরা সেই রকম নাটকের অভিনয় করছি, তবে বাংলায়। সাহেব শুভরাও দেখতে আসবে। পালার নাম কি? বেনি সংহার। আপনি সে পালাই কি সাজবেন? এবার নবীন কুমারের বদলে সরোজিনীই বলে দিল, উনি সাজবেন রাজকুমারী ভানুমতি। তাই তো অমন দামি বেনারসি পরে। কুসুম কুমারী বলল, সরোজ, তোর বরকে রাজকুমারী সাজলে বেশ ভালোই মানাবে। তা সে নাটক দেখা তো আমাদের কপালে জুটবে না, পুরুষ মানুষরাই দেখবে। সরোজিনী বলল, না গো দিদি, চিকের আড়ালে বসবে মেয়েরা। মা বলেছেন আমরা সবাই দেখব, তোমায় গাড়ি পাঠিয়ে দিয়ে নিয়ে আসবো। সে কথায় খুব একটা মূল্য না দিয়ে কুসুম কুমারী বলল, ধুর, আমার ভাগ্যে ও হবে না। নবীন কুমার উঠে ঘর ছেড়ে চলে যাবার জন্য উদ্যত হলে কুসুম কুমারী তাকে ডেকে বলল, ও মিতে নির্বর, শুনুন। আপনি ভাবলেন তো আমি আবার কি করে এলুম? কেউ ডাকেনি, হ্যাংলার মতো এয়েছি। আপনি আমার মিতিনির খুড়তুতো বোন সরোজকে বিবাহ করেছেন। আমার বোনেরা আবার এই সরোজের মিতিনি। ওরা আসতে চাইলো, তাই আমি নিয়ে এলাম সঙ্গে করে। আপনি তো আমাদের খোঁজ খবর নেননি। নবীন কুমারের মুখে উত্তর এসে গিয়েছিল যে তোমার লক্ষ্মী ছাড়া শ্বশুরবাড়িতে কে তোমার খোঁজ নেবে? মাতাল লম্পটদের আখড়া একটা। কৃষ্ণভামিনী বেঁচে থাকলেও নবীন কুমার আর কখনো তাকে ও বাড়িতে যেতে দিত না, কিন্তু নবীন কুমার চুপ করে রইল। কুসুম কুমারী বলল, আমার মেয়ের সঙ্গে আপনাদের ছেলের বিয়ে হয়েছিল, মনে আছে? তা মেয়ে জামাইকে তো আমার বাড়িতেই ফেলে রাখলেন, আনবার আর নামটিও করলেন না। আমার মিতিনিও চলে গেল। নবীন কুমার শুষ্কভাবে বলল, আর কি হবে? কুসুম কুমারী বলল, কেন? এখন সরোজে এসে ওর কাছেই পাঠিয়ে দেব মেয়ে জামাইকে। আমার মেয়ে এখানেই সুখে থাকবে, আমিও আর পুতুল খেলি না। নবীন কুমার কিছু বলল না। কুসুম কুমারী বলল, আর একটা কথা বলবো। আপনি নাটকে পালায় রাজকুমারী সাজবেন, আপনাকে মানাবে ভালো, কিন্তু দেখবেন হাঁটার সময় যেন খেয়াল থাকে। নবীন কুমার ঠিক বুঝতে না পেরে অবাক হয়ে গেল, হাঁটার সময় কি খেয়াল থাকবে? তার বিস্মিত মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে কুসুম কুমারী বলল, আমাদের বাড়ির পাশে প্রায়ই কেষ্ট যাত্রা হয়। একবার বিদ্যে সুন্দর পালাও হয়েছিল। একটা পানওয়ালা ছোঁড়া রাধা সাজে, আবার বিদ্যে সুন্দরে সেই বিদ্যে কি সুন্দর মানায় তাকে। মাথায় ঘোমটা দিয়ে নাকের নোলক নেড়ে সে যখন গান গায়, তখন কে বলবে যে সে মেয়ে নয় কো ছেলে? কিন্তু যেই হাঁটে অমনি কেমন যেন বুক ফুলিয়ে গ্যাটম্যাট করে। তাই আপনাকেও বলে দিচ্ছি। নবীন কুমার গম্ভীর, আপনি রাগ করলেন? আপনি আমার মিতি নির্ভর, আপনার সঙ্গে একটু রং করেও কথা বলতে পারবো না? মেয়েরা কেমন করে হাঁটে একটু দেখিয়ে দাও তো। সরোজিনীর কাছ থেকে জেনে নেবেন। ও তো ছোট, তুমি দেখিয়ে দাও। এই মরেছে বলে বিপদ হলো দেখছি। না না বাবা, আমি পারবো না। নবীন কুমার খপ করে তার হাতটা চেপে ধরে বলল, পারবে না মানে? পারতেই হবে। কুসুম কুমারী বলল, উমা, এ কি লোক গো, আমায় নিয়ে জোর করে হাঁটাবেন আপনি? রক্ষে করো। নবীন কুমার বলল, আর ছাড়ছি না। মেয়েরা কেমন আলাদা হাঁটে এবার একটু দেখি। জোর করে হাঁটালে বুঝি কোনো লাভ হবে? রাজকুমারী ভানুমতিকে কি কেউ জোর করে হাঁটাবে? সরোজিনী উঠে এসে স্বামীকে বলল, আপনি কুসুম দিদিকে ধরে রেখেছেন কেন? ছেড়ে দিন। নবীন কুমার বলল, এই মেয়েটিকে আগে দেখেছি, মুখ দিয়ে কথাই ফুটতো না, এখন দেখছি টরটরিয়ে কথা বলে। কেষ্টযাত্রায় কোন পানওয়ালা রাধা সাজে, তার সঙ্গে আমার তুলনা। কুসুম কুমারী অমনি বলল, যদি কিছু অপরাধ করে থাকি, যদি অকথা কুকথা বলে থাকি, মাপ করবেন। আর কখনো বলবো না, আর কোনোদিন আসবো না। নবীন কুমার ধমক দিয়ে বলল, হ্যাঁ, আসতে হবে। আমি নেমন্তন্নের কার্ড পাঠাবো, তোমার স্বামীকে নিয়ে আমার প্লে দেখতে আসবে। না না, নেমন্তন্ন পাঠাবার দরকার নেই, আমাদের আসা হবে না। আমার বর কোথাও যান না। কেন? কোথাও যান না কেন? তিনি কি এমন নবাব পুত্তুর? তোমাদের বাড়ি আমি যেদিন গেছিলাম সেদিনও তিনি আমার সঙ্গে দেখা করেননি। তিনি কারোর সঙ্গে দেখা করেন না।
তার সঙ্গেই অন্যদের দেখা করতে হয়। ও তাই? তোমার পতি দেবতাটি দেখছি সত্যিই দেবতা। গভীর সমুদ্রের নির্মল নীল জলের মতো দুটি চক্ষু তারকা নবীন কুমারের দু চোখের উপর ন্যস্ত করে কুসুম কুমারী বলল, ফের একদিন আসুন না আমাদের বাড়িতে। তাকে দেখে যাবেন। তাকে লোহার শিকলি দিয়ে বেঁধে রাখতে হয় তো, সেজন্য তিনি কোথাও যেতে পারেন না। একটু থেমে নিষ্কম্প অম্লান কণ্ঠে কুসুম কুমারী আবারও বলল, তিনি এখন বদ্ধ উন্মাদ, কেউ কাছে গেলে মারেন। নবীন কুমার থমকে গেল। এমন কিছু শুনতে হবে সে আশা করেনি। এই রকম একটা ফুটফুটে বালিকার স্বামী উন্মাদ, সে রোগের যে চিকিৎসা নেই। হ্যাঁ, এরকম একটা কথা নবীন কুমার আগেও শুনেছিল বটে, কিন্তু কিছু তো একটা বলতে হবে। তাই জন্য কিছু আর খুঁজে না পেয়ে নবীন কুমার বলল, আহা, তোমার তো খুব দুঃখ। বলতে পারেন, জগতে সুখী কে? সেদিন বিদ্যুৎ উৎসাহিনী সভায় নবীন কুমার বারবার অন্যমনস্ক হয়ে যেতে লাগলো। সেই সভায় তার অনেক দায়িত্ব। সে সম্পাদক, উদ্বোধনী ভাষণ তাকেই দিতে হয়। সেদিনকার বক্তার পরিচয় এবং বক্তৃতার বিষয়ে সারমর্ম ঘোষণা করাও তার দায়িত্ব। প্যারিচাঁদ মিত্র, রাধানাথ শিকদার প্রমুখ খ্যাতনামা ব্যক্তিরা যেমন এই সভায় আসেন, তেমনি আসেন কৃষ্ণকমল ভট্টাচার্য, হরিশ মুখোপাধ্যায়, কৃষ্ণদাস পাল ইত্যাদি প্রকৃত উৎসাহী নব্য যুবকেরা। ইংরেজ পণ্ডিত ও শিক্ষকরাও আসেন। সভায় উপস্থিত অভাগত বৃন্দদের জন্য ভুরিভোজের ব্যবস্থা থাকে। সে দায়িত্ব দুলালের উপর। নবীন কুমারকেও সেদিকে দৃষ্টি রাখতে হয়। তবু আজ নবীন কুমারের মন ক্ষণে ক্ষণে অন্যদিকে চলে যাচ্ছে। চোখের সামনে ভেসে উঠছে কুসুম কুমারীর মুখ। একসময় নবীন কুমার কিছু না ভেবেই মেয়েটির একটি নাম দিয়েছিল বনজোছনা। তখন নবীন কুমার ধারাবাহিকভাবে কালিদাসের নাটক ও কাব্যগুলি পাঠ করছিল। শকুন্তলা নাট্যের ওই নামটি তার বড় পছন্দ হয়েছিল। কুসুম কুমারের নীল রঙের চোখের দৃষ্টিতে সত্যিই যেন অরণ্য জ্যোৎস্নার আভা আছে। ওইটুকু মেয়ে কেমন শান্ত, নিরুত্তাপ ভাবে বলল, বলতে পারেন, জগতে সুখী কে? এই বয়সে কুসুম কুমারী দুঃখকে চিনেছে। তার স্বামী বদ্ধ উন্মাদ, তার সামনে পড়ে আছে অনন্ত দুঃখময় জীবন। সেদিন সভায় কার্ক প্যাট্রিক সাহেব সমাজনীতি ও বিবেকের যুক্তি এই শিরোনামায় একটি সন্দর্ভ পাঠ করলেন। সেটি নিয়ে কিছুক্ষণ আলোচনার পর প্রিয় মাধব বসু নামে আর একজন ঈশ্বরচন্দ্র বিধবাদের বিবাহ প্রচলনের উদ্দেশ্যে যে আলোচনা করছেন তার সমর্থনে বাংলায় বক্তৃতা করতে লাগলেন। নবীন কুমার আজ কথাবার্তাও বিশেষ বলছেন না। শেষোক্ত আলোচনা শুনতে শুনতে তার মনে হলো বিধবাদের পুনর্বিবাহ তো চালু হওয়া উচিত বটেই, কিন্তু কুসুম কুমারীর কি হবে? বদ্ধ উন্মাদরা আর সুস্থ হয় না। কোনো ব্যক্তির স্ত্রী যদি বদ্ধ উন্মাদিনী হয়, সে ব্যক্তি স্বচ্ছন্দে আরেকটি বিবাহ করতে পারে। তাহলে কুসুম কুমারী পারবে না কেন? নবীন কুমার নিজে একসময় সচেতন হলো। এইসব কি উদ্ভট চিন্তা তার মাথায় ঢুকছে। বিদ্যাসাগর পণ্ডিত বিধবাদের মুক্তি দেবার ব্যবস্থা করতে চাইছে বলে কি দেশটা একেবারে বিলাত হয়ে যাবে নাকি? উন্মাদ হোক আর কুষ্ঠরোগগ্রস্ত হোক, হিন্দু নারীর স্বামীই একমাত্র অবলম্বন। পরাশরের নষ্টে মৃত প্রবজিতে ইত্যাদি শ্লোকের মধ্যে উন্মাদ বিষয়ে কিছু নেই। কুসুম কুমারীকে সারা জীবন ওই উন্মাদ স্বামীর সঙ্গেই থাকতে হবে। তবু তার ওই কথাটা কানে বাজে। বলতে পারেন, জগতে সুখী কে? সভা যখন শেষ হয়ে এসেছে সেই সময় নবীন কুমার উঠে দাঁড়িয়ে বলল, মান্যবরগণ, আমি একটি নিবেদন রাখিতে চাই। সকলে উৎকর্ণ হলো। নবীন কুমারের প্রস্তাবটি এই যে, বাংলা ভাষার উন্নতিকল্পে বিদ্যা উৎসাহনী সভার পক্ষ থেকে মাঝে মাঝে জনসাধারণের মধ্যে প্রবন্ধ প্রতিযোগিতার ব্যবস্থা করলে কেমন হয়? কোনো একটি বিষয় ঘোষণা করে দেওয়া হবে। সেই বিষয়ে সর্বশ্রেষ্ঠ প্রবন্ধ লেখককে পুরস্কার দেওয়া হবে কিছু টাকা। এর ফলে শিক্ষিত লোকে বাংলা ভাষায় লিখতে আগ্রহী হবে। সকলে এই প্রস্তাব সমর্থন করলেন। নবীন কুমার জানালো যে তবে আজই একটি প্রতিযোগিতা ঘোষণা করা হোক। শ্রেষ্ঠ প্রবন্ধ লেখককে সে নিজে 200 টাকা পুরস্কার দেবার প্রতিশ্রুতি দিচ্ছে। প্রবন্ধ প্রতিযোগিতার বিষয়টি কি হবে? এক মুহূর্ত চিন্তা না করে নবীন কুমার বলল, বিষয়টি হোক এই জগতে সুখী কে। সভার শেষ প্রান্ত থেকে দীর্ঘকায় খড়গনাশা এক প্রৌঢ় উঠে দাঁড়িয়ে বলল, সাধু সাধু, এ অতি উত্তম প্রস্তাব, আর বিষয়টিও বড় উপযুক্ত। এই জগতে সুখী কে, এ বড় গূঢ় কথা। এই ব্যক্তিটি রায়মোহন। তার চেহারা ও বেশবাসের অনেক পরিবর্তন হয়েছে। এখন তার সে কুচকানো ধুতির কোচার ডগার মুখটি হাতে ধরে থাকে না, গায়ে দেয় না এন্ডির বেনিয়ান, চোখে নেই সুরমা, হাতে নেই গোড়ের মালা।
তাকে দেখলে আর সেই আগেরকার বেশ্যাবাড়ির নিশাচর বলে চেনা যায় না। তার চেহারা ও পোশাক এখন বিদ্বজন সমাগমে যোগ দেবার উপযুক্ত। মাথায় বাবরি চুল ছেটে তেল চুকচুক করে আঁচড়ানো, কাঁধে চাদর। গুরুগম্ভীর বক্তৃতা শোনার জন্য রায়মোহন এখন নিয়মিত এসে বসে থাকে। তাছাড়া সে এখানে তার উপস্থিতির কিছুটা গুরুত্ব আদায় করে নিয়েছে। সভা সমিতি থেকে যে নাটক অভিনয়ের মহলা চলছে, সেই বেণীসংহার নাটকে কয়েকটি গীত সংযোজন করার কথা উঠেছিল। রায়মোহনই সেই জন্য 3টি গান রচনা করে সুরও দিয়েছে। সে গান প্রশংসা পেয়েছে সকলের। রায়মোহন এগিয়ে এসে নবীন কুমারের মুখোমুখি দাঁড়িয়ে বলল, বড় উত্তম প্রস্তাব দিয়েছেন আপনি। আপনার দ্বারা এই দেশের মহৎ উপকার হবে। 200 টাকা পুরস্কার। এ আপনার স্বর্গত পিতার উপযুক্ত পুত্রের মতোই হয়েছে বটে। সাধু সাধু। সোহাগবালার ব্যাধিটি বড় বিচিত্র। মানুষের স্থূলত্বেরও তো একটা সীমা আছে, কিন্তু সোহাগবালার ক্ষেত্রে সবকিছুই সীমা ছাড়িয়ে গেল। প্রত্যেক দিনই সে বেশি মোটা হচ্ছে। যৌবনে সোহাগবালা অসুন্দরী ছিল না, বরং ফর্সা, চোখ, নাক, ঠোঁট সবই গোল গোল। কিন্তু তার স্বামীর প্রতিপত্তি বাড়বার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়েই যেন তার শরীর স্থূল হতে লাগলো। একটা বয়সের পর মানুষ আর দৈর্ঘ্যে বাড়ে না, কিন্তু সোহাগবালার প্রস্থ বাড়তে লাগলো অস্বাভাবিকভাবে। তার এক একখানি হাতই যেন একজন মানুষের শরীরের সমান। বক্ষের উপর 2টি দোদুল্যমান অলাভু। তার পা দেখে এক সময় মনে হতো ভীমের গদা। এখন মনে হয় ভীমও বুঝি এত বড় গদা তুলতে পারতেন না। মোটা হওয়ার সঙ্গে সঙ্গে বেশি ফর্সাও হচ্ছে সে। রং একেবারে ফেটে পড়ছে। 2খানি শাড়ি একসঙ্গে জোড়া দিয়ে তার শরীরের ঘের পায় না। তার নিতম্ব এতই বড় যে হস্তিনী বললেও কম বলা হয়। শরীরে বস্ত্রও সে রাখতে পারে না। সবসময় তার অসম্ভব গরম বোধ হয়। এক এক সময় জ্বলে গেল, অঙ্গ জ্বলে গেল গো বলে চেঁচায়। দিবাকর তার স্ত্রীর চিকিৎসার কম চেষ্টা করেনি, কিন্তু ডাক্তার বুদ্ধি কেউ তার রোগ ধরতে পারলে না। নিরাময় করা তো দূরস্থান। কিছুদিন আগেও সোহাগবালাকে 2জন দাসী দুদিক থেকে ধরে ধরে নিয়ে গিয়ে দরদালানে একটি জল চৌকির উপর বসিয়ে দিত। সেখানে বসে বসে সোহাগবালা চালাতো তার রাজ্যপাট। এই গৃহের সব দাস দাসী তার অধীনে। ঘি, তেল, চাল, ডাল থেকে শুরু করে মাছের মুড়োর হিসেব পর্যন্ত তার নখদর্পণে। তারপর একসময় সোহাগবালার চলৎ শক্তিও নষ্ট হয়ে গেল। তার উরুদয়ের মধ্যে আর ব্যবধান রইল না। হাঁটতে গেলেই উড়ুতে উড়ুতে ঘর্ষণ হয়, চামড়া ছিঁড়ে রক্ত বেরিয়ে যায় পর্যন্ত। শেষ পর্যন্ত সোহাগবালাকে স্থায়ীভাবে শয্যা নিতে হলো। পালঙ্কের উপর শুয়ে থাকে যেন একটি জীবন্ত মাংসের পাহাড়। সব দাসদাসীরাই পালা করে সোহাগবালার সেবা করে। তাদের মধ্যে ঠাকুমনির স্থান একটু বিশেষ ধরনের। ঠাকুমনি আসে রাত্রে এবং তাকে সেবা করতে হয় সোহাগবালা আর দিবাকর 2জনকেই। দিবাকরের বয়স এখন 60 পেরিয়ে গেছে, তবু তার শরীরের ক্ষুধা একটুও মরেনি। চলাফেরার ক্ষমতা হারিয়ে সোহাগবালা এখন যেন শিশুর মতো অবুঝ হয়ে গেছে। দিবাকরকে সে সবসময় চোখে চোখে রাখতে চায়, তাই এখন আর চক্ষু লজ্জার বালাই নেই। ওই এক পালঙ্কেই দিবাকর আর সোহাগবালার মাঝখানে ঠাকুমনিকে মাঝে মাঝে শুতে হয়। দিবাকর যখন ঠাকুমনিকে সবলে আঁকড়ে ধরে, তখন সোহাগবালা তার বিরাট চক্ষু দুটি মেলে ড্যাব ড্যাব করে চেয়ে থাকে। ঠাকুমনি যথোচিতভাবে দিবাকরের সেবা করার পর উঠে যাবার সময় সোহাগবালা তাকে জিজ্ঞেস করে, হ্যাঁ, ঠিক মতো যত্ন করছিস তো? আগে চান করে এসেছিস? গায়ে পাটা ঠেকে গেছে, নে বাবুর পায়ের ধুলো নে, তারপর যা আবার চান করে আয়। তারপর সে ব্যাকুলভাবে স্বামীকে প্রশ্ন করে, হ্যাঁ গা, তোমার শরীর গতিক ভালো আছে? মাথার দাঁতু ঠান্ডা হয়েছে? তোমার সুখ হয়েছে, বলো না? তোমার সুখের জন্য তুমি যা চাও। আহা, স্মৃতি সিঁদুর নিয়ে যেন আমি যেতে পারি। তোমার মতন পতি পেয়েছি, আমার কত বড় ভাগ্যি। বলতে বলতেই সোহাগবালা কাঁদতে শুরু করে। সোহাগবালার মৃত্যুর পর 4জনে তার খাট বয়ে নিয়ে যেতে পারল না। বড় খাট বানিয়ে তার তলার দিকে বাঁশ বেঁধে 10জন শববাহককে কাঁধ দিতে হলো। বড় সুখের ভাগ্য নিয়েই মরল সোহাগবালা। তার মুমূর্ষু দশার খবর পেয়ে এ বাড়ির কর্ত্রী স্বয়ং বিম্ববতী এসেছিলেন তাকে দেখতে।
গত 8-10 বছরের মধ্যে ওপরতলার বাবুদের কেউ ভৃত্য মহলে আসেননি। বিম্ববতী তার ঠোঁটে কয়েক ফোঁটা গঙ্গাজল দিয়ে বলেছিলেন, আহা সতী লক্ষ্মী, ও ঠিক স্বর্গে যাবে। তিনি নিজের একটি বহুমূল্য গরদের শাড়ি দিলেন মৃতদেহ ঢেকে নিয়ে যাবার জন্য। সোহাগবালার মৃত্যুর পর দরদালানের শূন্য চৌকিতে ঠাকুমণি বসতে লাগলো। এ ব্যাপারে কেউ কোনো প্রশ্ন পর্যন্ত তুলল না। সোহাগবালার স্থান যে ঠাকুমণি গ্রহণ করবে এ যেন স্বতঃসিদ্ধ। ঠাকুমণি শুধু যে দিবাকরের নেক নজরে আছে তা তো নয়, তার ছেলে দুলালচন্দ্র এ বাড়ির ছোটবাবুর পেয়ারের ভৃত্য। না, ভৃত্য বলা ভুল হলো। দুলালচন্দ্রের স্থান ভৃত্যের চেয়ে কিছুটা উঁচুতে। সে ছোটবাবুর সর্বক্ষণের সঙ্গী। সে কিছুটা লেখাপড়াও জানে এবং সে ভৃত্য মহলে থাকে না। ঠাকুমণির যৌবনও এখন পশ্চিম গগনে হেলতে শুরু করেছে। শরীর কিছুটা ভারভাত্তিক হয়েছে। কোন শেকড় বাকর বেটে খেলে গর্ভনাশ হয়, কিংবা কোনো মূর্খদাসী 5 মাসের পোয়াতি হয়ে কোন দেয়াসিনীর কাছ থেকে নির্ভরযোগ্য ওষুধ আনতে হয় তাও সে সব জানে। কোনো অল্প বয়সিনী সুমন্ত দাসী কাজে ভর্তি হলে তাকেও সে 2-1 বার দিবাকরের কাছে পাঠায় সেবার জন্য। 3 বৎসর আগে ঠাকুমণি দুলালচন্দ্রের বিবাহ দিয়েছে, কিন্তু ছেলে বউ নিয়ে ঘর করার সুখ তার কপালে নেই। ইদানিং দুলালচন্দ্র তার মাকে আর গ্রাহ্য করে না। মায়ের দিকে সে ঘৃণার চোখে তাকায় এবং তার মা যে একজন সামান্য দাসী এই পরিচয় দিতে সে লজ্জা পায়। নবীন কুমারকে যখন একজন সাহেব শিক্ষক পড়াতো, তখন সাহেবকে যাতে বাড়ির মধ্যে ঢুকতে না হয় সেই জন্য বাগানে একটি পাকা সুদৃশ্য পড়ার ঘর নির্মিত হয়েছিল। সেই ঘরটি এখন দুলালচন্দ্রকে দেওয়া হয়েছে। সেখানে সে সস্ত্রীক থাকে। আর দুলালচন্দ্রের বউটিও বড় আদুরি। শাশুড়ির যত্ন করার কথা সে একবার মনেও ভাবে না। সব সময় সেজে গুজে পটের বিবিটি হয়ে বাগানে নেচে বেড়ায়। সম্প্রতি তার একটি পুত্র সন্তান হয়েছে। ঠাকুমণি ছেলের ব্যবহারে আঘাত পায়। কখনো একলা থাকলে সে আপন মনে গজগজ করে। অবজ্ঞায় ওষ্ঠ উল্টে সে বাতাসকে শুনিয়ে বলে, ছেলে আমায় না দেখলে তো বয়েই গেল। ও ছেলে আমায় খাওয়াবে না পড়াবে, ভারী আমি তার তোয়াক্কা করি। আমার নিজের পায়ে দাঁড়াবার ক্ষমতা আছে। আমি কারুর হাত তোলা নই। কথাই বলে, করি ফটকা ছিঁড়ে দই, বন্ধু নহি করি বই, করিতে বাঘের দুগ্ধ মেলে। তা হাতে এখন বেশ কিছু টাকা কড়ি জমেছে ঠাকুমণির। মাস মাইনে 3 টাকা থেকে 6 টাকায় উঠেছে। সে টাকার তো এক পায়েও খরচা হয় না। তাছাড়া সোহাগবালার স্থান গ্রহণ করায় এখন উপরি রোজগারও যথেষ্ট। না চাইলেও অনেকে তাকে দস্তুরি দেয়। যে রাখালটা দুধ দেয় সে কিছুটা দুধ গোপনে বাইরে বিক্রি করে, তার কিছুটা হিস্সে সে ঠাকুমণিকে দিয়ে যায়। নকুর বাজার সরকার, সে প্রতিদিন ঠাকুমণিকে দেয় 1 সিকি। এমনকি 2টি জুড়ি গাড়ির 4টি ঘোড়ার ছোলা দানাও যায় এখানকার ভাড়ার থেকে। সহিসরা সেই ছোলা দানাও কিছুটা বাইরে বিক্রি করে এবং তারও কিছুটা ভাগ স্বেচ্ছায় তারা দেয় ঠাকুমণিকে। ঘি, তেল, মশলা সবই ফেরিওয়ালারা দিয়ে যায় বাড়িতে। আগে ওদের কাছ থেকে বখরা আদায় করত দিবাকর। আজকাল আর সে এইসব ছুঁচো মেরে হাত গন্ধ করে না। ওসবও এখন ঠাকুমণির ভাগে। নকুর ছিল বেশ কিছুদিন ঠাকুমণির আরেক নাগর, কিন্তু সেই লোকটি এমনই অল্প পেয়ে যে মিছে কথা বলাই তার জুড়ি নেই। নকুরের দেশ ঘরে বিয়ে করা বউ ও ছেলে মেয়ে আছে। মাঝে মাঝে সে ছুটি নিয়ে সেখানে যায়। এবার সে ঘুরে এসে বলেছিল তার বউয়ের ক্ষয় কাশ হয়েছে, আর বেশি দিন আয়ু নেই। সে বউটা মরলে নকুর ঠাকুমণিকেই বউ সাজিয়ে তার দেশের বাড়িতে রেখে আসবে। সেখানে নকুরের বড় সংসার, দেখাশোনার জন্য ঠাকুমণির মতো একজন মানুষ চাই। নকুর তো আর এখানকার এত রোজগার ছেড়ে সারা বছর দেশে পড়ে থাকতে পারবে না। তা সে বউটাও মরল। নকুরও সবকিছু ভুলে গিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে রইল। এখন সে দিবাকরের আরেক উচ্ছিষ্ট কচি বয়সের দাসীকে নিয়ে মেতে আছে। তা থাক, তাতে ঠাকুমণির এখন আর কিছু যায় আসে না। তার যৌবন চলে যেতে বসেছে। এখন পুরুষ মানুষরা তার দিক থেকে মুখ ঘুরিয়ে নেবেই, এটা সে জেনে গেছে। তবে নকুর যদি তাকে 2-1 দিন শিখি দিতে ভুলে যায়, অমনি সে ক্যাঁক করে চেপে ধরে। গলা খড়খড়িয়ে সে বলে, এই নখরো, আজ কত মাছ এনেছিস দেখি? এই তোর 10-এর? কাকে বুঝোচ্ছিস? আমি কানা? দেখি পাল্লাই চাপা, পাল্লাই চাপা হারামজাদা মিনসে। কথায় বলে, অতিবার বেরো না কো, ঝড়ে পড়ে যাবে। অতি ঝড় হয়েও না কো, ছাগলে মুড়োবে। বেশি নোলা হয়েছে তাই না? সোহাগবালার কাছ থেকে অবিকল এইসব কথাগুলি মুখস্থ করে রেখেছে ঠাকুমণি।
যথাস্থানে ব্যবহার করে। এইসব কথাতেও কাজ না হলে ঠাকুমনি চোখ রাঙিয়ে বলে, দেখ নোকরো, ফের যদি আমার সঙ্গে ফেরেববাজি করতে আসবি তো ছোটবাবুর কানে কথা তুলে দেব। চোখ রাঙিয়ে পীড়িত আদায় করা যায় না, কিন্তু চুরির ভাগ আদায় করা যায়। তাছাড়া ঠাকুমনির হাতে আছে এই তুরুপের তাস। সকলে জানে যে ঠাকুমনি ইচ্ছে করলেই দিবাকরকে এড়িয়ে তার পুত্র মারফত এ বাড়ির ছোট কর্তার কাছে নালিশ জানাতে পারে। আর ছোট কর্তা তো দুলালের কথায় ওঠেন বসেন। আর কিছুদিনের মধ্যেই দুলাল যে দিবাকরের জায়গা দখল করে নিবে তাতে কারুর কোনো সন্দেহ নেই। ঠাকুমনির ছেলে তার মাকে ভক্তি ছেদ্দা করে কিনা সে খবর তো সবাই রাখে না। স্বগ্রামে দিবাকরের বিশেষ প্রতিষ্ঠা আছে। এতকাল সিংহবাড়ির গোমাস্তাগিরি করে সেই টাকায় সে নিজে বাড়ি বানিয়েছে, জমি কিনেছে, পুকুর কাটিয়েছে, মন্দির প্রতিষ্ঠা করেছে। এখন চাকরি গেলেও তার কিছু যায় আসে না। কলকাতা ছেড়ে নিজের বাড়িতে গিয়ে বুড়ো বয়সটা বহাল তবিয়তে পায়ের ওপর পা তুলে থাকবে। দিবাকর চাচা ছোলা ধরনের মানুষ। ঠাকুমনিকে সে কখনো কোনো মিথ্যে আশ্বাস দেয়নি। এমনকি শয্যা সঙ্গিনীকে সে কখনো নরম আদরের বাক্যও বলে না। ঠাকুমনি তার সেবাদাসী, ব্যাস সেটুকুই তার পরিচয়। যখন দিবাকরের কোনো প্রয়োজন থাকবে না তখন ঠাকুমনির আর কোনো স্থান নেই তার জীবনে। ঠাকুমনি একদিন ভীরু কণ্ঠে দাবি জানিয়েছিল যে দিবাকর যখন দেশের বাড়িতে যায় তখন একবার কি সে ঠাকুমনিকে সঙ্গে করে নিয়ে যেতে পারে কিনা। এর উত্তর এসে প্রচণ্ড দাবড়ি খেয়েছিল দিবাকরের কাছ থেকে। ঠাকুমনির টাকা করি সব তার বিছানার নিচে। মাঝে মাঝে সে রাত্রির বেলা পিদিম জেলে গুনতে বসে। বারবার গুনেও আঁশ মেটে না। একসময় সে গুনতেই জানতো না। স্বামী ও পুত্রকন্যার হাত ধরে যখন সে এই শহরে আসে তখন 2 আর 2 কত হয় সে ধারণাও ছিল না তার। সে সব কতকাল আগেকার কথা। সেসব দিনের কথা আর ঠাকুমনির মনেই পড়ে না প্রায়। কেমন যেন আবছা স্বপ্নের মতন। দুপাশে 2টি তাল গাছের মাঝখানে ছিল তাদের মাটি লেপা খড়ের চালে ছাওয়া বাড়ি। একদিন জমিদারের নায়েব এসে সে বাড়িতে আগুন জ্বালিয়ে দিল। স্বপ্নের মধ্যে সেই আগুনও এখন নিভে গেছে। এখন ঠাকুমনি গোনাগুনিতে চৌকস। গোনে আর ভাবে, এত টাকা, এই টাকা তাকে যক্ষের মতো আগলাতে হবে। টাকার উপর শুয়ে শুয়ে ঠাকুমনি আজকাল একটি নতুন স্বপ্ন দেখে। দক্ষিণ 24 পরগনায় দিবাকর যেখানে বাড়ি বানিয়েছে, পুকুর কেটেছে, ঠিক সেই গ্রামে কিংবা তার পাশের গ্রামে ঠাকুমনিও একটা বাড়ি বানাতে পারে না? বাড়ি, পুকুর, চাষের জমি যদিও এখন পুরোপুরি দেয়নি, কিন্তু ঠাকুমনি জানে আর কিছুদিন পর দিবাকর তাকে ছুঁড়ে ফেলে দেবে। সে নিজ থেকে গায়ে পড়া হতে গেলেও সে তাকে ছুঁতে চাইবে না। এ বাড়ির বয়স্কা দাসীদের কি অবস্থা হয় তা তো এই কবছরে ঠাকুমনি কম দেখেনি। গতরের জোর কমে গেলেই যেন একটা যাই যাই রব উঠে যায়। আর সকলে নানা ছুতোয় গলা ধাক্কা দিতে শুরু করে। অন্য জিনিস ভাঙলেও দোষ হয় তার। অন্য কেউ চুরি করলেও তাকেই চোর অপবাদ নিতে হয়। তারপর একদিন কাঁদতে কাঁদতে বিদায় গ্রহণ। বাড়ির কর্তাদের কাছে করুণা ভিক্ষা করেও কোনো লাভ নেই, তাদের কাছে পৌঁছনোই যায় না। তাছাড়া দাস দাসীদের নিয়োগ বা বিতরণের ভার সম্পূর্ণ তো দিবাকরের উপর। কর্তারা এ নিয়ে মাথা ঘামান না। কেউ কখনো কিছু বলতে গেলে বিরক্ত হন। ঠিকমতো কাজ না পেলে কর্তারা দিবাকরের কাছেই জবাবদিহি চাইবেন। অনেক বৃদ্ধা দাসীকে ছেঁড়া কাপড়ের পুঁটলি দিয়ে নিঃসম্বল অবস্থায় চলে যেতে দেখেছে ঠাকুমনি। কোথায় যায় তারা? গো ভাগাড়ের মতো কোথাও কি মানুষ ভাগার আছে? ঠাকুমনি নিঃসম্বল নয়, তার যথেষ্ট টাকা আছে, কিন্তু একলা মেয়ে মানুষ হয়ে সে এই টাকা নিয়েই বা কি করবে? একটু হাত আলগা দিলেই লুটে পুটে খাবে 5 ভূতে। কিছুদিন আগেও তার সব স্বাদ আহ্লাদ ছিল ছেলেকে ঘিরে। সেই ছেলে এখন পার হয়ে গেছে, সে এখন কত ব্যস্ত। তবু তন্দ্রার মধ্যে ঠাকুমনি মনশ্চক্ষে সেই অদেখা জায়গার অনির্মিত নতুন বাড়িটির ছবি তৈরি করে নেয়। নিকোনো অঙ্গন, ছোট বাড়ি, বাতাবি লেবুর গাছ, সেখানে ছোট বয়সী দুলাল ধুলো মেখে খেলা করছে। গঙ্গানারায়ণ নিরুদ্দিষ্ট হবার পর বেশ কিছুদিন এই গৃহ নিঝুম হয়েছিল। এখন আবার সরগরম। নবীন কুমারের দ্বিতীয় বিবাহের পর তার পত্নীর পিত্রালয়ের লোকজন সর্বক্ষণ আসে। তাছাড়া প্রতি শনিবার অপরাহ্নে বিদ্যজন সমাগম হয়। সিংহ সদনের সামনে ষাঁড় বেঁধে দাঁড়ায় জুড়ি গাড়ি। হুমহাম করে পালকি বেহারারা অনবরত এসে পালকি নামায়। মজলিস কক্ষ গম গম করে। দেশোন্নতি ও সমাজ সংস্কার বিষয়ে কত ভাবগর্ভ বক্তৃতা হয়। তার সামান্যতম ঢেউ এসে পৌঁছায় না ভৃত্যমহলে। তারা শুধু জানে প্রতি শনিবার ছোটবাবুর কাছে তার ইয়ার বক্সিরা আসেন। তাদের জন্য প্রচুর খাবার পাঠাতে হবে। বাড়িতে বেশি জনসমাগম হলে দাসদাসীরা খুশি হয়। বেশি মানুষ মানেই বেশি খাবার।
আর তার থেকে রায় কুড়োতে কুড়োতে বেল হয়ে যায়। দুপুরের দিকে যখন হাতে বিশেষ কাজ থাকে না, তখন ঠাকুমণি এক পা করে বাগানের মধ্যে তার ছেলের ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। অধিকাংশ দিনই দরজা ভেতর থেকে বন্ধ থাকে। ঠাকুমণি তখন ডাকে, ও বৌমা, আমার বাপধন ঘুমিয়ে আছে নাকি? ও বৌমা, একবার দুয়ারটা খোলো। ও বৌমা। দুলালচন্দ্রের পত্নী সুবালা অনিচ্ছার সঙ্গে দরজা খোলে। দুপুরের নিদ্রাটি তার বড় প্রিয়। রাতে তাকে বারবার জাগতে হয়। ছেলে কখন কেঁদে ওঠে কিংবা বিছানা নোংরা করে তার ঠিক নেই। আবার দুপুরের ঘুমটাও যদি শাশুড়ি এসে ভেঙে দেয়, তাহলে কি মেজাজ ঠিক থাকে? বউ যদি জেনে যায় যে তার স্বামী তার মাকে তাচ্ছিল্য করে, তবে সে তো আরো বেশি করে করবেই। শাশুড়িকে ভেতরে আহ্বান না জানিয়ে দরজার দুপাশে হাত রেখে সে বলে, কি খোকা তো এখন ঘুমোচ্ছে, এই অনেক কষ্টে ঘুম পাড়ালুম। তবু একবার চোখে দেখে যায়, বাপধনকে একবার না দেখলে শান্তি হয় না। আপনি অন্য সময় আসতে পারেন না? খোকা এতক্ষণ খেলেছেল। সকাল থেকে কি আমার চোখের পাতা ফেলার সময় থাকে? এই তো বিকেল পড়তে না পড়তেই মশলা বাটা শুরু হবে, আবার বাতি গুনোয় তেল ঢালতে হবে, লুচির ময়দা মেপে দিতে হবে। দুলালচন্দ্র এই সময় প্রায় কোনোদিন থাকে না জেনেও ঠাকুমণি জিজ্ঞেস করে, দুলাল কোথায়? ছোটবাবুর সঙ্গে বেরিয়েছে। এমনও হয় পরপর 3-4 দিন দুলালকে এক পলকও দেখতে পায় না ঠাকুমণি। তবু এখানে এসে একবার ছেলের খোঁজ নিয়ে যাওয়া চাই। ঠাকুমণি সুবালার মুখের দিকেও আজকাল অবাক হয়ে তাকায়। সুবালার বয়স 14। তার বাপ একজন ছুতোর মিস্ত্রি। বিয়ের সময় নাকের নোলক পরা ভীতু ভীতু মুখ বউটি হয়ে এসেছিল। এখন তার নোলক নেই। সে নিয়মিত শরীর মাজা ঘষা করে আর এমনভাবে ফেরতা দিয়ে শাড়ি পরে যে তাকে ঠিক বাবুদের ঘরের মেয়ে মানুষের মতনই দেখায়। এই ঠাকুমণির পুত্রবধূ, একে যে তারই সমীহ করতে ইচ্ছা করে। সুবালা দরজার পাল্লা থেকে একটা হাত সরালে ঠাকুমণি ভেতরে ঢুকে পড়ে। ঘুমন্ত নাতির সামনে গিয়ে দাঁড়ায়। তখন যেন মুগ্ধতা ঝরে পড়ে তার চোখ মুখ দিয়ে। সে বলে, আহা আহা, আমার বাপধন কি সুন্দর, ঠিক চাঁদের পাড়া মুখখানি। চোখ দুটো দেখেছ বৌমা, ঠিক যেন দুলালের মতন। মনের ভুলে নাতিকে সেই সময় কোলে তুলে নিতে গেলে সুবালা হা হা করে ওঠে। ও মা, ও কি করছেন? এক্ষুনি জেগে যাবে, আর অমনি চেঁচাবে। কাঁচা ঘুম ভাঙলেই এমন চেঁচায়। অপরাধীর মতো মুখ করে হাত সরিয়ে নেয় ঠাকুমণি। ঘুম ভেঙে গেলে সে বুঝি আবার ঘুম পাড়াতে জানে না? সে বুঝি ছেলে মেয়ে মানুষ করেনি? যত আদিক্ষেতা। একটু গম্ভীরভাবে সে বলে, বুকের উপর হাত দিয়ে আছে, হাত দুটো পাশে নামিয়ে দাও বৌমা। বেটা ছেলে মানুষের বুকে হাত দিয়ে ঘুমোতে নেই, তাতে ইছলি বিছলি স্বপ্ন দেখার অভ্যেস হয়। পুত্রবধূর সন্তান হবার সময় ঠাকুমণি বড় আশা করেছিল রাত্রে সে তার নাতিকে কোলের কাছে নিয়ে ঘুমাবে। সে আশা তার বৃথা গেছে। সুবালা এক মুহূর্তের জন্য ছেলেকে কাছছাড়া করতে চায় না। দু একটা দুপুরে দুলালচন্দ্রের সঙ্গে দেখা হয়ে যায় ঠাকুমণির। মায়ের সঙ্গে দেখা হলেই দুলাল মুখখানায় রাগ রাগ ভাব ফুটিয়ে থাকে। ভালো করে কথাই বলতে চায় না। ঠাকুমণির যেন বুক ফেটে যায়। তার খুব ইচ্ছা করে দুলালের সারা গায়ে হাত বুলিয়ে জিজ্ঞেস করে, তুই কেমন আছিস দুলে? ওরে, তোর জন্য যে আমার মন পড়ে, তুই বুঝিস না। কিন্তু এসব কথা বলা হয় না। মাকে দেখলেই দুলাল শটান গিয়ে শুয়ে পড়ে, চোখ বোজে। মনে হয় যেন ইচ্ছে করে নাক ডাকে। ঠাকুমণি মনে মনে কাতরভাবে বলে, ওরে, আমার উপর তোর এত রাগ কেন? আমি কি দোষ করেছি তোর কাছে? যদি কিছু পাপ করে থাকি, সে তো তোরই জন্যে। তুই যখন ছোট্টটি ছিলিস, তখন তুই যাতে ভালো থাকিস, তুই যাতে ভালো করে খেতে পড়তে পারিস, সেজন্যই তো আমি। একদিন ঠাকুমণি দুপুরে দুলালকে সদ্য বাড়ি ঢুকতে দেখে তার মুখোমুখি গিয়ে বলল, ও দুলে, তোর সঙ্গে আমার কটা কথা আছে। দুলাল অন্যদিকে ঘাড় ঘুরিয়ে গম্ভীরভাবে বলল, কি? বলছি কি, ভালো করে বস না। ও বৌমা, তুমিও এসো, তুমিও শোনো। দুলাল মুখ ঝামটা দিয়ে বলল, কি বলবে জলদি বলো, আমি একটু বাদেই আবার ছোটবাবুর সঙ্গে বেরুতে হবে। ঠাকুমণি খুশির সংবাদ দেবার মতো উল্লাসিত মুখে বলল, বলছি কি, আমার হাতে বেশ কিছু টাকা জমেছে।
সেই টাকা দিয়ে কোনো গাঁয়ে গিয়ে একটা ছোটখাটো বাড়ি কিনলে হয় না? দুলাল বলল, গায়ে বাড়ি কিনবে কেন, কি হবে? বাহ, আমাদের একটা নিজের বাড়ি থাকবে না, সারা জীবন পরের বাড়ি কাটাবো। গায়ের বাড়ি কিনবে, সেখানে থাকবে কে? কেন, আমরাই সবাই মিলে থাকবো। গায়ের বাড়িতে গিয়ে থাকবো, আর খাবোটা কি, লবডঙ্গা? বলছি বলছি, একটু মন দিয়ে শোন। আমার যা টাকা আছে তা দিয়ে একটা ছোট বাড়ি আর কয়েক বিঘে ধান জমিও কেনা যায়, আর একটা পুকুর, জমিতে চাষবাস করলেই তো আমাদের খাওয়া পড়া চলে যাবে। সেই ভালো না? কতকাল আর পরের বাড়িতে খেটে খেটে মরবো। আমাদের কেনা নিজের বাড়ি হবে। আমি আর বৌমা বাড়ির কাজ দেখবো সব, আর তুই জমিতে। দু চোখে দারুণ বিরক্তি ফুটিয়ে এবং ধমক দিয়ে দুলাল বলল, আমি মাঠে গিয়ে হাল ঠেলবো? তোমার মাথা একদম খারাপ হয়ে গেছে নাকি? এখানে আমরা কি কষ্টে আছি যে গায়ে গিয়ে চাষাবুষো সাজতে হবে? আমায় ছাড়া ছোটবাবু এক পা চলে না। হ্যাঁ, পাগলের মতন কথা। কলকাতা শহর ছেড়ে গাঁয়ে যাব হেদিয়ে মরতে। তোমার ইচ্ছে হয় তো তুমি যাও। বিদ্যুৎসাহিনী সভা থেকে বেরুবার মুখে একদিন রায়মোহনকে ধরলেন বিধুশেখর। প্রতি শনিবার সন্ধ্যাকালে তিনি এসে সিংহবাড়ির বৈঠকখানায় বসে থাকেন, নজর রাখেন কারা আসা যাওয়া করছে মজলিস কক্ষে। সভা চলাকালীন বিধুশেখর সেখানে কখনো যান না। ছেলে ছোকরাদের ব্যাপার, তাঁর মতন একজন প্রবীণ ব্যক্তির সামনে ওরা কখন কি অসমীচীন বাক্য বলে ফেলবে তার ঠিক নেই। তার নিজের মান রক্ষা করাই দায় হতে পারে। ছোটকু অর্থাৎ নবীন কুমার এখন এই সভা নিয়ে মেতেছে। বিধুশেখর এতে কোনো বাধা সৃষ্টি করেননি, কিন্তু ব্যাপারটিকে তিনি সন্দেহের চক্ষে দেখেন। কতকগুলি অল্প বয়সী যুবক সন্ধ্যাবেলা এক স্থলে মিলিত হয়ে গুরু গম্ভীর বিষয় নিয়ে আলোচনা করে এবং দেশ উন্নতির চিন্তায় ললাটে ঘর্ম ছোটায়। এ যেন তার কাছে ঠিক স্বাভাবিক মনে হয় না। এ আবার কোন নতুন ধরনের হুচুক? সারা দেশেই যুবক দলের মধ্যে বিভিন্ন ধরনের অনাচার ব্যাপকভাবে দেখা দিয়েছে। অতি অল্প বয়সেই তারা সুরাপান ধরছে, এবং ধরা মানে কি, সে যেন চূড়ান্তভাবে আঁকড়ে ধরা। আগে তবু গুরুজনদের সামনে যেটুকু চক্ষু লজ্জা ছিল, এখন তারও বালাই নেই। শহর ছেয়ে গেছে বারাঙ্গনায়। পূর্বে এদের পৃষ্ঠপোষক ছিল মধ্যবয়সী ধনীরা, এখন যুবকরাই সেসব কুস্থানে প্রকাশ্যে গতায়ত করে। কিছুটা ইংরেজি শিক্ষার প্রবর্তনের ফলে যুবকদের মধ্যে সরকারি চাকুরি পাবার সুযোগ এসেছে। তৈরি হয়ে উঠেছে একদল চাকুরিজীবী যুব সম্প্রদায়। অনেকে আসছে মফস্বল থেকে। দেশের বাড়িতে স্ত্রী পুত্র পরিবার ফেলে রেখে শহরে মেস বাড়িতে দল মিলে থাকে এবং ইন্দ্রিয় সুখ চরিতার্থ করার জন্য সন্ধ্যার পর কুলটা নারীদের সংসর্গে মত্ত হয়ে ওঠে। সন্ধ্যার পর এই অসংযমী মদ্যপ্য কামপরায়ণদের দৈরাত্যে পথ চলা দায়। আবার এক শ্রেণীর যুবক মেতেছে ধর্ম নিয়ে, সেও এক ধরনের অনাচার। কিছুদিন আগে পর্যন্ত সব খ্রিস্টান হবার হিড়িক উঠেছিল, এখন তা খানিকটা প্রশমিত হলেও একদল আবার নিরাকার ব্রহ্মভজনের নামে এক উৎকট ধর্ম নিয়ে পাগলামি শুরু করেছে। সে ধর্মের কোনো মাথা মুন্ডু নেই। সনাতন হিন্দু ধর্মকে হেয় করাই যেন তাদের একমাত্র উদ্দেশ্য। বিধুশেখর ভেবেই পান না যে ধর্ম কিংবা সুরা কিংবা পরনারী নিয়েই যদি দেশের যুবকরা সকলে মেতে থাকে, তাহলে পরিবারের সুচিতা ও সমৃদ্ধি রক্ষা হবে কি প্রকারে? যারা ব্যভিচারী এবং নেশাখোর, তারাও যেমন নিজ নিজ সংসারের সর্বনাশ করছে, তেমনি যারা ধর্মপাগল তাদেরও জাগতিক উন্নতির দিকে কোনো মন নেই। বিষয় সম্পত্তির কথা চিন্তা করারও তাদের চোখে যেন পাপ। এই সুযোগে ইংরেজ লুটে পুটে নিচ্ছে দেশের যাবতীয় সম্পদ। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির দেবেন্দ্র ধর্মের নামে নাচাচ্ছেন এইসব যুবকদের। প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের অকাল কুষ্মণ্ড পুত্র এই দেবেন্দ্র। ওর পিতা পরম সাহসের সঙ্গে ইংরেজদের সঙ্গে পর্যন্ত বাণিজ্য প্রতিযোগিতায় নেমেছিলেন, আর দেবেন্দ্র সেই সব গোল্লাই দিয়ে সঞ্চিত বিষয় সম্পত্তির অংশ বেছে বেছে ধার শুধছেন এবং ধর্ম করছেন। এসব কথা চিন্তা করলেই বিরক্তিতে বিধুশেখরের ভ্রু কুঞ্চিত হয়ে যায়। ধর্ম হিন্দুদের কাছে একটি ব্যক্তিগত ব্যাপার। গৃহী হিন্দু নিজ নিজ রুচি অনুযায়ী ধর্মচর্চা করবে এবং নিজের জীবনে সুনীতিগুলো যথাসম্ভব মেনে চলার চেষ্টা করবে। কিন্তু ধর্মের নামে একদল লোক এক স্থানে মিলিত হয়ে বক্তৃতা করবে, কিংবা গান গাইতে গাইতে নৃত্য বা ক্রন্দন শুরু করবে, অথবা পথ দিয়ে মিছিল করে যাবে, এ আবার কি অদ্ভুত কথা! এ যেন বোস্টম ন্যাড়া নেড়িদের ব্যাপার। তাহলে সংসার ছেড়ে ওরা আশ্রম খুললেই পারে, কিংবা বনে জঙ্গলে চলে যাক না।
দেবেন্দ্র তো আবার প্রতি বৎসরই একটি করে পুত্র বা কন্যার জন্ম দিয়ে চলেছেন। নবীন কুমার অতি দুরন্ত, অতি খেয়ালি। বিধুশেখর জানেন এই ছেলের উপর খুব কড়া নজর রাখা দরকার। একটু রাশ আলগা দিলেই এ সম্পূর্ণ উচ্ছন্নে চলে যেতে পারে। নবীন কুমারের স্বভাব এমনই অস্থির যে কোনো দুষ্টু লোকের কুমন্ত্রণায় যে কোনো কুকাজ করা তার পক্ষে মোটেই অসম্ভব নয়। তাছাড়া এখন থেকেই তার যেমন খরচের হাত দেখা যাচ্ছে, তাতে রামকমল সিংহের অতুল বৈভবও সে উড়িয়ে দিতে পারে ইচ্ছে করলে। আইন মোতাবেক এখনো নবীন কুমার সাবালক নয়। সম্পত্তি ও জমিদারি পরিচালনার অধিকার তার এখনো জন্মায়নি। সে অধিকার এখনো বিম্ববতী ও বিধুশেখরের। পুত্র স্নেহে অন্ধ বিম্ববতী পুত্র যখন যা টাকা পয়সা চায় তাই তিনি দিয়ে দেন। বিধুশেখর অনেক চেষ্টা করেও এর নিবারণ করতে পারছেন না। নবীন কুমার জ্ঞান ও বিদ্যাচর্চার জন্য এমনভাবে মেতে উঠেছেন, এটাকে বিধুশেখর এখনো সুলক্ষণ বলে গণ্য করেননি। তার ধারণা এই উচ্ছ্বাস অতি সাময়িক, এ যেন ঠিক বয়সোচিত নয়। হঠাৎ সে এর সম্পূর্ণ বিপরীত দিকে চলে যেতে পারে বলে বিধুশেখরের সন্দেহ হয়। তিনি নিজে বিদ্য উৎসাহী সভার অধিবেশনে যোগদান করেন না, কিন্তু দিবাকরকে তিনি চর হিসেবে লাগিয়েছেন। দিবাকর আশেপাশে ঘুরঘুর করে। দিবাকরের মারফত তিনি জেনেছেন যে ওই সভায় শ্যাম্পেন ব্র্যান্ডি চলে না, এমনকি গোপনেও না। স্ত্রীলোক বিষয়ে রসালোপও হয় না ওখানে। আবার ধর্ম নিয়েও কোনো প্রসঙ্গ ওঠে না ওই সভায়। শুধু নীরস সমাজ সংস্কার ও সাহিত্য আলোচনা। বিধুশেখরের খটকা লাগে। এই সভার উদ্যোগে থিয়েটার করার কথা শুনে বিধুশেখর প্রথমে প্রবল বাধা দিতে চেয়েছিলেন। যাত্রা, পালাগান এসব নিছক ভাড়ামো ও নিকৃষ্ট রসের ব্যাপার। ইত শ্রেণীর জনসাধারণই সেই সব উপভোগ করে। কঞ্চিত কখনো ভদ্র ব্যক্তিরা তা দর্শন করে স্বাদ বদলায় মাত্র। তা বলে সম্ভ্রান্ত পরিবারের লোকেরা নিজেরাও এসব করবে? কিন্তু নবীন কুমারের জেদের কাছে বিধুশেখরকে বশ্যত স্বীকার করতে হয়েছে। যাত্রা, পালাগান আর ইংরেজদের অনুকরণে এই থিয়েটার নাকি এক নয়। উচ্চপদস্থ সাহেবেরা এই প্রকার থিয়েটারের উৎসাহদাতা। কিছু কিছু হিন্দু ধনী গৃহে ইদানিং এর প্রচলন শুরু হয়েছে। নবীন কুমার বিধুশেখরকে এড়িয়ে চলে, পারতপক্ষে সামনে আসতে চায় না। কখনো মুখোমুখি পড়ে গেলে সে কখনো একটা ছুতো দেখিয়ে পালায়। সে প্রকাশ্যে বিধুশেখরকে অগ্রাহ্য করে না। বিধুশেখরের প্রতি মনে মনে তার এখনো কিছুটা ভয় ভাব আছে, কিন্তু বিধুশেখর কোনো মতামত জোর করে তার উপর চাপিয়ে দিলে সে মায়ের কাছে প্রবল আবদার জানিয়ে সেটাকে খারিজ করিয়ে আনে। এইভাবে সে থিয়েটার অনুমতি আদায় করেছে। বিধুশেখর বুঝেছেন জোর জবরদস্তি করে এই ছেলেকে ঠান্ডা রাখা যাবে না। একে বসে রাখতে হবে নানা প্রকার গোপন সুকৌশলে। বৈঠকখানা ঘরে তিনি আরাম কেদারায় বসে আলবোলার নল মুখে দিয়ে টানছিলেন। পায়ের কাছে দিবাকর তার পদসেবায় ব্যস্ত। বিদ্যা উৎসাহী সভার কার্যক্রম শেষ হয়েছে। বক্তা ও সদস্যরা একে একে বিদায় নিচ্ছেন। বিধুশেখরের চোখ সেই দিকে। একেবারে শেষের দিকে রায়মোহনকে বেরুতে দেখে বিধুশেখর চকিতে উঠে বসে দিবাকরকে বললেন, ওই লোকটাকে ডেকে নিয়ে আয় তো, ওই যে শিরিঙ্গেটা। দিবাকর ডেকে নিয়ে এলো রায়মোহনকে। বিধুশেখরের এক চোখের উপর আজকাল একটি কালো ঢাকনা দেওয়া থাকে। ওই নষ্ট চক্ষুটিতে তাঁর একেবারেই আলো সহ্য হয় না। বৈঠকখানা ঘরে মাথার উপর জ্বলে 100 মোমের বিরাট ঝাড়বাতি। সুস্থ দৃষ্টিতে রায়মোহনের আপাদ ও মস্তক পর্যবেক্ষণ করে তিনি জিজ্ঞেস করলেন, এই যে তোমার কি নাম যেন? হাত দুটি যুক্ত করে বিনয়ে খানিকটা কুঞ্চ হয়ে গিয়ে বিগলিত হাস্যে রায়মোহন বলল, হুজুর, আমাকে বারবার দেখেন আর বারবার ভুলে যান? অবশ্য আমি অতি সামান্য প্রাণী। হুজুরের মতো ব্যস্ত মানুষ আমাকে মনে রাখবেনই বা কি করে? অধমের নাম রায়মোহন ঘোষাল। বিধুশেখর বললেন, মনে পড়েছে। তা তুমি আবার এখানে এসে ভিড়লে কি করে? তোমাকে তো আমি দেখেছি সেই কমলি মাগিটার বাড়িতে। হুজুর আমাকে আরো অনেক জায়গায় দেখেছেন। স্বর্গীয় বাবু রামকমল সিংহি আমায় বিশেষ স্নেহ করতেন। তেনার অভাবে আমাদের মতো 10-5 জন একেবারে অনাথ হয়ে পড়েছি। বুঝলুম। তুমি নিজেই একদিন বলেছিলে তুমি হলে গিয়ে সুখের পায়রা। তা তোমার আবার বিদ্যে চর্চার মতিগতি হলো কবে থেকে? সুখের পায়রাদের তো এমন সুখ্যাতি নেই। হুজুর, মানুষের ভাগ্যে কখন কি আছে স্বয়ং কালপুরুষও বোধ হয় তা বলতে পারে না। বয়স হলে বেড়ালও নিরামিষাশী হয়, বয়সে ভোগী ও যোগী হয়। যে পাপী সেও ভ্যাগ দিয়ে অন্য পাপীদের তরায়। তা আমারও আপনাদের 5 জনের আশীর্বাদে বয়স কম হলো না। তাই আমি একদিন নিজেকে শুধুলুম, ওরে অবোধ মন, বেলা তো যেতে বসলো। এতদিন জগতে থেকে কি সঞ্চয় করলি? জ্ঞান বুদ্ধি তো কিছুই হলো না, সোনা বাইরে পড়ে রইল।
আমি শুধু আঁচলে গিরে বেঁধেছি। এখন শেষবেলায় দুটো ভালো কথা, দেশের উন্নতির কথা অন্তত কিছু শুনে যাই, নইলে যমরাজের কাছে কি জবাব দিয়ে দেব। তাই দেখলুম বাবু রামকমল সিংহির সুযোগ্য পুত্র নবীন কুমার সভা খুলেছেন, তাই আমিও সেখানে এক কোনায় ঠাঁই নিলুম। ওরা তোমাকে ঠাঁই দিল? অযোগ্যকেও তো মানুষ কখনো কখনো দয়া করে, কানে পাঁচটা ভালো কথা গেলেও আত্মার উন্নতি হয়। আহা, ছেলে আপনার হীরের টুকরো। ধন্য রামকমল সিংহী, এমন পুত্রের জন্ম দিয়ে গেছেন। প্রতিভার জ্যোতিতে এ ছেলে যেন চন্দ্র সূর্যি এক করেছেন। তা তো বুঝলুম, কিন্তু এখানে যারা আসে তারা তো সবাই কলেজে পড়া, ইংরেজি জানা কেষ্ট বিষ্টু ধরনের লোক। তাদের মধ্যে তুমি ঠাঁই পেলে কি করে? পোশাকে আশাকে তো দিব্যি ভেগ ধরেছ দেখছি, কিন্তু হা করলেই তো তোমার বিদ্যে বেরিয়ে যাবে। আগে আমি ইংরেজিতে জানিনি বটে, কিন্তু অল্প বয়সে 2-4 পাতা শাস্তর পড়েছিলুম। আমি মন্দ হতে পারি, আমার বংশটা তো মন্দ নয়। বংশের ধারায় আমার রক্তের মধ্যে কিছু লেখাপড়ার বিদ্যে আছে, মাঝে মাঝে সেই রক্তই কথা কয়ে ওঠে। বাহ, বলতে কইতে তো দিব্যি শিখে গেছো দেখছি, কাজ চালিয়ে যেতে পারবে। তা হুজুর, আর একটি সত্যি কথাও বলি, আমাদের এই সভায় নেছক ফেঁস ফিরিঙ্গিদের মতো সর্বক্ষণ ইংরেজিতে কথা হয় না, বাংলাতেও কথা হয়। বাবু নবীন কুমার বাংলার বড় পৃষ্ঠপোষক, কাজে কাজেই বাংলায় যখন দেশের কথা কয়, জ্ঞানের কথা কয়, তখন মাঝে মধ্যে আমিও একটু একটু ফোড়ন দিই, 2-4টে শাস্ত্রের বচন উগরে দিই। বেশ বেশ, তোমার যোগ্যতা বুঝলুম, কিন্তু ঠিক কোন উদ্দেশ্যে এখানে যাতায়াত করছো সেটি বুঝলুম না এখনো। টাকা পয়সা কিছু পাবার আশা আছে নাকি? রায়মোহন দারুণ চমকিত হয়ে জিভ কেটে বলল, আগে না হুজুর, পয়সার ধান্দায় তো অনেক ঘুরেছি, এখন একটু নিষ্কাম জ্ঞান চর্চার সাধন জেগেছে। আমাদের সভায় সভ্যদের চাঁদা ধার্য করার কথা উঠেছে, আমিও চাঁদা দেব। আর তাছাড়া, বিদুশেখর ব্যগ্র হয়ে জিজ্ঞেস করলেন, তাছাড়া সভ্যরা যে থ্যাটার করছেন তার জন্য আমি 3খানা গান বেঁধে দিয়েছি, সুরও আমার দেওয়া। বাবু নবীন কুমারকে আমি গান শিখুচ্ছি। এখানে অনেক ইংরেজি জানা জ্ঞানী বাবুরা এলেও আমার মতো বাংলা গান বাঁধার এলেম তো আর কারণ নেই। কাজে আমিও যাকে বলে প্রয়োজনীয়। এবার অনেকখানি খোলসা হয়েছে, তোমার মতো বুদ্ধিমানের যোগ্য কাজই বটে। নিজেকে আগে প্রয়োজনীয় করে ফেলা দরকার, তারপর যত ইচ্ছে ওই কচি ছেলেটার মাথায় হাত বুলোবে। এই তো, সবাই ওর মাথাটি চিবিয়ে চুষে খেয়ে ফেলার জন্য একেবারে মুখিয়ে আছে, তাই না রে দিবাকর? কিন্তু এই কথা জানো কি, যতদিন আমি জীবিত আছি ততদিন সেটি হচ্ছে না। সেই রকম চেষ্টা যে করবে তাকে আমি এখনো ঝাড়ে বংশে একেবারে নির্বংশ করে দিতে পারি। বিদুশেখর এই হুমকিতেও রায়মোহনের মুখমণ্ডলে কোনো ভয়ের রেখাপাত হলো না, ওষ্ঠে একই রকম হাস্য লেগে রইল। বিদুশেখর তার মুখের দিকে তীব্র দৃষ্টি স্থাপন করে একটুক্ষণ চুপ করে রইলে সে আবার বলল, হুজুর, আমার আর এখন দাঁত নেই যে কারোর মুন্ডু চিবিয়ে খাবো, বাহুতে সে শক্তি নেই, নখে সে ধার নেই যে কারোর ঘাড় মটকাবো। এখন পরকালের ডাক এসে গেছে, এখন যতটা পারি চিত্তের বিকার সাফ করে যেতে চাই। আমার ধর্মে তেমন মতি নেই, তাই জ্ঞান চর্চার দিকে ঝুঁকিনি। আপনাকে তো বললুম এ আমার নিষ্কাম সাধনা, এ তো অতি উত্তম কথা। এবার আমি তোমার গান শুনবো। দিবাকর, তুই বাইরে যা, দরজাটা বন্ধ করে দিবি, আর আমি ফের না ডাকা পর্যন্ত এখানে আসবিনি। দরজা বন্ধ হওয়ার পর বিধুশেখর বললেন, বসো, সামনের ওই কেদারাটায় বসে শোনাও, থিয়েটারের জন্য কেমন গান বেঁধেছ। একটু গলা হাঁকারি দিয়ে রায়মোহন গুনগুন করে গান ধরল, নিশি যায় হায় হায় করি কি উপায়, নাত বিহনে সখী বুঝি প্রাণও যায়, হের হের শশাধর অস্থাচলগত সখী, প্রফুল্লিত কমিলিনী কুমুদ মলিনীমুখী, আর কি আসিবে কান্ত তুষিবে আমায়। শিবনেত্র হয়ে গাম্ভীর্য মাখা মুখে বিদুশেখর শুনতে লাগলেন গান। তার কোনো রকম সঙ্গীত প্রীতি আছে বলে আগে কখনো শোনা যায়নি। এরকম হালকা আমোদে তিনি কখনো সময় ব্যয় করেন না। আজ রায়মোহনের মুখ থেকে গানগুলি শুনবার অন্য গূঢ় উদ্দেশ্য আছে। একটি শেষ হওয়ার পর তিনি বললেন, আরেকটি শুনি। রায়মোহন আবার ধরল, হৃদ পিঞ্জরের পোষা পাখি উড়ে এলো কার, তড়া করে ধর্গ সখী দিয়ে হৃদয়ের আধার,
কোন কামিনীর পোষা পাখি কাহারে দিয়েছে ফাঁকি, উড়ে এলো দাঁত ছেড়ে শিকলি কাটা ধরা ভার। বিধুশেখরের মুখে আরো গাম্ভীর্যের মেঘ জমাট হলো। তিনি ধমক দিয়ে বললেন, শুধু এইসব ছ্যাবলামো গান তুমি শিখোচ্ছ ওকে? বিধুশেখরের গান শোনার উদ্দেশ্য রায়মোহনের বুঝতে বাকি ছিল না। সেজন্য সে দ্বিতীয় গানে প্রণয়ের আধার গাইবার সময় বদলে দিয়েছে হৃদয়ের আধার। সে নিরীহ মুখ করে বলল, হুজুর, নাটকে যেমন যেমন কথা সেই অনুযায়ী তো গান বাঁধতে হবে। সবারই খুব পছন্দ হয়েছে। তা হবে না কেন? এসব চটুল জিনিস আর ভালো লাগবে না ছোকরাদের? এ তো মেয়ে ছেলের গান। এইসব গান তুমি নবীনের মুখে গাওয়াচ্ছ? আগে আমাদের নাটকের যে উনি রাজকুমারীর ভূমিকায় অ্যাক্ট করছেন, সেই জন্যই এমন গান। রাজকুমারী হলেই সে সর্বসময় প্রেমলীলের জন্য হ্যাংলামি করবে? কেন, রাজকুমারীরা বুঝি কখনো ভক্তির গান গায় না? তুমি ভক্তির গান শিখো ওকে। ভালো হয় যদি শ্যামা সঙ্গীত। রায়মোহন তৎক্ষণাৎ বলল, তাও আছে হুজুর। এই যে তৃতীয় গানটি শুনুন, অনুগত আশ্রিত তোমার, রেখমা মিনতি আমার। এই গানেও রায়মোহন নাত বদলে মা করে দিল এবং তার প্রণয় গীতিটি দিব্যি শ্যামা সঙ্গীত হিসেবে চলে গেল। বিদুশেখর এবার কিছুটা সন্তুষ্ট হয়ে বললেন, তোমায় দিয়ে আমার দু চারটি কাজ আছে। দিবাকরের উদ্দেশ্যে তিনি হাঁক দিতেই দিবাকর দরজা ঠেলে উকি দিল। বিদুশেখর তাকে হুকুম দিল, খাজাঞ্চির কাছ থেকে 20টা টাকা নিয়ে আয়, আমার নাম করে। দিবাকর চলে যেতেই তিনি রায়মোহনকে জিজ্ঞেস করলেন, থাকা হয় কোথায়? জানবাজারের সেই ঠেটি মেয়ে ছেলেটার কাছে? রায়মোহন বলল, না না হুজুর, সেখানে আমি কালে ভদ্রে 2-4 বার গেছি মাত্র। যবে থেকে শুনেছি আপনি ওকে ও বাড়ি থেকে ঝেঁটিয়ে বিদেয় করতে চান, তারপর আর আমি ওর ধারও মারাইনি। ও বিদেয় হয়নি এখনো। মামলা চলছে এখনো। অমন দাগাবাজ মাগি আর দুটি দেখা যায় না, সমানে লড়ে যাচ্ছে। আমার মনে হয় তলে তলে কেউ ওকে বুদ্ধি যোগান দেয়। ওর একলার এমন ক্ষমতা নেই। দিবাকর 20টি শিক্ষা টাকা এনে দিল। টাকাগুলি নিয়ে বিদুশেখর আবার দিবাকরকে ইঙ্গিত করলেন বেরিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিতে। তারপর টাকাগুলি রায়মোহনের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও। রায়মোহন বিরাট বিস্ময়ের সঙ্গে বলে উঠল, টাকা? টাকা কিসের জন্য হুজুর? কেন, তুমি টাকা ছোও না নাকি? টাকা অপবিত্রের জিনিস? আগে না, টাকা হলো বক্ষের হৃৎপিণ্ড, নয়নের মণি, বাপ মায়ের স্নেহ আর সন্তানের ভালোবাসা। টাকাই ইহলোকের মোহ। টাকার বান্ডিলে বসতে পারলে কত পাপি তাপিও মহাত্মা বনে যায়। খালি জিজ্ঞেস করছি, হঠাৎ আমার উপরে আপনার এই দয়া কেন? ধরে নাও তুমি গান শোনালে তার ইনাম। বাড়ির দোরগোড়ায় ভিখিরি এসে গান শোনালেও তাকে কিছু দিতে হয়। রায়মোহন টাকার তোড়াটি 2 হাতে ধরে বারবার কপালে ঠেকাতে লাগলো। নিবন্ধ আলবোলায় কয়েকবার বড় বড় টান দিয়ে আবার চাঙ্গা করে নিয়ে বিধুশেখর বললেন, মাসে মাসে তুমি আমার কাছ থেকে 20 টাকা পাবে। তবে তার বদলে শুধু গান শোনালে চলবে না। তোমাদের ওই সবাই কি কি কথাবার্তা হয় তা সব আমায় জানাবে, পাই পয়সা পর্যন্ত, কিছু বাদ না যায়। এবার একটি স্বস্তির নিঃশ্বাস ফেলে রায়মোহন বললেন, নিশ্চয় হুজুর, এসব কথা আপনার জানা তো দরকার বটেই। নবীন কুমার যাতে ভুল পথে না যায় সেদিকে তোমার নজর রাখতে হবে রায়মোহন। অবশ্যই রাখবো হুজুর। এর মধ্যে বেসুরো কিছু তোমার নজরে এসেছে? ওই থিয়েটারের হুজুগটা আমার পছন্দ নয়, তাও কথা শুনলে না। ওরা নির্দোষ আমোদ, ওর মধ্যে দোষের কিছু নেই। তবে ওই নাস্তিক বিদ্যাসাগরকে নিয়ে যে এত মাতামাতি করা হচ্ছে সেটা ঠিক ভালো কথা নয়। বিদ্যাসাগর নাস্তিক? তাকে তো আমি অনেক দিন ধরে চিনি। বয়স কম, একটু মাথা গরম ধাঁচের, কিন্তু মানুষটি নির্লোভ। ছোটকুর হাতে খড়ির সময় দক্ষিণা বিদেয় কিছুই নিতে চায়নি। বড় অবাক হয়েছিলাম, হে বামুন পণ্ডিত, অথচ অর্থলোভ নেই। কলিকালে এমন হয়? কিন্তু হুজুর, কলিকালেই এমন হয় যে বামুন পণ্ডিত অথচ নাস্তিক। ওই বিদ্যাসাগর নাস্তিক ছাড়া কি বেদবাদের বেয়ে দিতে চায়। কি বললে? ওমা, আপনি শোনেননি? এই নিয়ে শহরে কত সর উঠেছে। আপনার নবীন কুমার কিন্তু বেদবা বেয়ে নিয়ে খুব নেচেছে। বিধুশেখর কিছুক্ষণ চুপ করে রইলেন। হঠাৎ তার কণ্ঠ বাষ্পাচ্ছন্ন হয়ে গেল। নিজের এই বই করলে অবাক হলেন তিনি। একটু পর মুখ তুলে অসহায় স্বরে বললেন, আমার 5 মেয়ে, তাদের কারুরই আমি প্রশ্রয় দিইনি। তাদের কারুরই ভাগ্যে সদবা হয়ে থাকা জুটল না।
আমার প্রাণাধিকা কন্যা বিন্দু কাশিতে গিয়ে আত্মঘাতিনী হয়েছে। আমি সব সয়েছি। সমাজ ও দেশাচারের মুখে চেয়ে আমি কখনো দুর্বল হইনি, কোনো ভ্রষ্টাচারের প্রশ্রয় দেইনি। কিন্তু এখন বয়স হয়েছে, এখন আর পারি না। ঘোষাল, তুমি বিধবাদের কথা আমার সামনে কখনো উচ্চারণ করো না। ওরা যা করছে করুক। রায়মোহন চুপ করে গেল। বিধুশেখর আবার বললেন, আমি বিদ্যাসাগরকে এনে নবীন কুমারের হাতে করে দিয়েছি। বিদ্যাসাগর ওর গুরুস্থানীয়। এখন যদি নবীন তার গুরুর কথা মান্য করে চলে, তাহলে আমি কোন মুখে নিষেধ করব? তা অবশ্য ঠিক কথা। তুমি একটু নজর রেখো, নবীন যেন কুসঙ্গে না পড়ে, কুপথে না যায়। আমাদের দুই বংশে এই একটি মাত্র পুরুষ সন্তান। ছেলে আপনাদের একেবারে হীরের টুকরো। এতটুকুনি বয়স, অথচ কি মেধা, কত বুঝদার, এমনটি আর কেউ কখনো দেখেনি। বিদুশেখরের কাছ থেকে বিদায় গ্রহণ করে রায়মোহন পথে বেরিয়ে পড়ল। শরীরটা বেশ উষ্ণ আর চনমনে লাগছে। লাগবেই তো, ফতুয়ার পকেটে নগদ দান গদি 20টা টাকা। খুব ইচ্ছে করছে সোডা ওয়াটার নিয়ে ব্র্যান্ডি খেতে। অনেক দিন ওসব খাওয়া হয় না। আগের সে জীবন এখন নেই। নবীন কুমারের সভায় তাল রাখবার জন্য আজকাল রায়মোহনকে বইপত্র পড়তে হয়। রায়মোহন উসখুস করতে লাগলো। আবগারির কড়াকড়ির জন্য ইদানিং সন্ধে হতে না হতেই সুরার দোকান বন্ধ হয়ে যায়। তবু 2 পয়সা বেশি দাম দিলে এই সময়ও কোথায় ওসব পাওয়া যায়। রায়মোহন তা জানে, কিন্তু সেখানে গেলে পুরনো ইয়ারবক্সিদের পাল্লায় পড়তে হবে। পথে আজ গোড়া পুলিশের বড় গিসপিস। রায়মোহন প্রথমে ভাবল, এ বোধহয় সেই হিসির হুজুগ। শহরে তো হুজুগের অভাব নেই। কিছুদিন ধরে নগরপালকরা শহর পরিচ্ছন্ন রাখার জন্য খুব ক্ষেপে উঠেছে। ঝোপঝাড় সাফ করে পুকুর ডোবা ভরাট করার কাজ চলছে পুরোদমে। তার উপর এক হুকুম জারি হয়েছে যে পথে কেউ প্রস্রাব করতে পারবে না। এমন অদ্ভুত আইনের কথা আগে কখনো শোনেনি। অনেক পথচারী মন্তব্য করেছিল, রাস্তায় নাম মুতে তবে কি লোকে শোবার ঘরে মুততে যাবে? কিন্তু মশকরার বিষয় নয়। বয়স্ক থেকে বালক নির্বিশেষে বেশ কয়েকজনকে পাহারাওয়ালারা ওই নির্দেশ ভঙ্গ করার অপরাধে কোতোয়ালিতে ধরে নিয়ে গেছে এবং তাদের জরিমানা করা হয়েছে। খানিক দূর এগিয়ে রায়মোহন বুঝল আজ সেই ব্যাপার নয়। পথে মানুষজন বেশি নেই, পুলিশের সংখ্যাই যেন বেশি। একদল দিশি সিপাহীর সঙ্গে কয়েকজন গোরা সৈনিক কুচকাওয়াজ করে আসতে দেখে রায়মোহন দেয়াল সেঁটে দাঁড়িয়ে গেল। তারপর আবার একটু এগুতে যেতেই আবার আর একটি ওই রকম দল। এক ভোজপুরি বিশালদেহী পাহাড়ওয়ালা লম্বা লাঠিটিকে বাম বগলে রেখে 2 হাতে খৈনি টিপছিল। রায়মোহন তার সামনে গিয়ে মস্ত সেলাম বাজিয়ে জিজ্ঞেস করলো, সিপাহীজি, আজ ব্যাপার কি? এত সেনা পুলিশের যাতায়াত? সিপাহীটি তার দিকে কৃপার দৃষ্টিতে তাকিয়ে বলল, জানো না আজকে অমুক নবাব আসবে? সিপাহী যে নবাবের নামটি কি বললেন তা রায়মোহন ঠিক বুঝতে পারলেন না। কেমন যেন অচেনা নাম। সে ভাবল, মরুগ্গে, নবাব বাদশাদের খোঁজ রেখে তার কি দরকার? অমন কত রাজা মহারাজা নবাব বাদশাহ এই শহরে আসে যায়। একটু রাত হলে কেরাঞ্চি গাড়িগুলো আর পাওয়া যায় না। পালকিওয়ালারাও উধাও। রায়মোহনকে হেঁটেই যেতে হবে বউবাজার পর্যন্ত। সে সন্তর্পণে চতুর্দিকে চেয়ে চলতে লাগলো। হিরেমণির ছেলে চন্দ্রনাথ সেই যে পলায়ন করেছে, আর সে ফেরেনি। রায়মোহন 2-4 বার দেখেছে তাকে। কখনো সে জাহাজ খাটায় কুলিগিরি করে, কখনো মাটি কাটার কাজ নেয়। রায়মোহনকে দেখলেই সে রক্ত চক্ষে তাকায়। রায়মোহন বুঝে গেছে যে ওকে আর ঘরে আনা যাবে না। তার মা এবং রায়মোহনের প্রতি একসময় যে তীব্র অভিমান ছিল, তা এখন জাত ক্রোধ। রায়মোহন চন্দ্রনাথকে দেখতে পাওয়ার কথা হিরেমণিকে আর বলে না। হিরেমণি তার পেশা একেবারে পরিত্যাগ করেছে। সে আর গানও গায় না। রায়মোহন অনেক করে তাকে বোঝাবার চেষ্টা করেছিল গানটা অন্তত না ছাড়তে। সে হীরা বুলবুল, শহরে তার গানের কত কদর। কিন্তু হিরেমণি কিছুতেই তা শুনবে না। যে বড় মানুষরা তার ছেলের সর্বনাশ করেছে তাদেরই আবার গান শুনিয়ে সে মনোরঞ্জন করবে? তার ঘৃণা হয়। রায়মোহন হালকা পায়ে বাড়িতে ঢুকল। আজ তার মনে বেশ ফুর্তি। সারা বাড়ি অন্ধকার। হিরেমণি আজকাল যখন তখন বাতি নিভিয়ে শুয়ে থাকে। নিজের ঘরের পালঙ্কের উপর হিরেমণি শুয়েছিল উপুর হয়ে। রায়মোহন তার পিঠে আস্তে হাত রেখে ডাকল, হিরে, ওঠ, আজ তোকে একটা গান শোনাবো।
হিরেমণি বলল, না। রায়মোহন বলল, ওঠ না, এ গান বাবুদের জন্য নয় কো, এ গান শুধু তোতে আমাতে দুজনে শুনব। ওঠ, দেখ, মন ভালো হয়ে যাবে। না। হিরে আমার, মানিক আমার, সোনা আমার, আমার দিনের কমলিনী, রাতের কুমুদিনী, ওঠ না, ওঠ না। তুমি খেয়ে নাও গে, খাবার ঢাকা আছে। রায়মোহন এবার জোর করে হিরেমণির মুখটা ফিরিয়ে বলল, লক্ষ্মীটি, ওঠ, দুজনে একসঙ্গে বসে খাবো। শোন হিরে, এই আমার কথা শুনে রাখ, যারা তোর ছেলে চাঁদুর উপর অবিচার করেছে তাদের উপর আমি শোধ নেবই নেব, নেবই নেব। তুই দেখিস একদিন